পৃথিবীর বহু অ্যাডভান্সড কান্ট্রিতে প্রি ইলেকশন ডিবেট হয়ে থাকে, নির্বাচন পূর্ব বিতর্ক। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর প্রধানদের মধ্যে বিভিন্ন দেশে এটি হয়, বহু বছর থেকে এই রেওয়াজ প্রচলিত আছে। তো এটিকে বলা হয় প্রেসিডেন্সিয়াল ডিবেট অথবা কখনো কখনো প্রাইম মিনিস্টারিয়াল ডিবেট। এবং দেখা গিয়েছে এই ডিবেটগুলো নির্বাচনী ফলাফলে বেশ ভালো রকমভাবে প্রভাব রাখে, শক্তিশালী প্রভাব বিস্তার করে থাকে এই ডিবেটগুলো। বিভিন্ন সময় প্রমাণ আছে, আমরা দেখেছি, যেটিকে অনেকে বলে থাকেন যে নির্বাচনে গেম চেঞ্জার হিসেবে কাজ করে এই ডিবেটগুলো। তো এখন কথা হলো, ডিবেট কেন? এই যে মাঠে ময়দানে আমাদের নেতৃবৃন্দ এখন যারা বড় দল বলে দাবি করছেন, বা আমরাও মনে করছি দুটো দল আলোচনায় আছে, বিএনপি এবং জামায়াত ইসলামী। তৃতীয় শক্তি হিসাবে আছে ছাত্র তরুণদের জুলাই যোদ্ধাদের দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তো এরাই ফ্যাক্টর মূলত বাংলাদেশের বর্তমান রাজনীতিতে, অন্যরাও আছেন। তো প্রমিনেন্টলি এই তিনটি দলের নাম আসে, আর দুটো এর মধ্যে অন্যতম বিএনপি এবং জামায়াত ইসলাম। এবং সম্প্রতি আমরা দেখছি মাঠে ময়দানে এই দুই দলের নেতৃবৃন্দ পরস্পরের বিরুদ্ধে একটি যুদ্ধাবস্থায় আছেন। তারা একটি যুদ্ধাবস্থা চলছে, এরকম একটি পরিস্থিতি। তো কোনো দল অফেন্সিভ রোল প্লে করছেন, এখানে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, আচরণ করছেন আগে থেকেই। অন্য আরেকটি দল তাদেরকে নিজেদের ডিফেন্ড করবার চেষ্টা করছেন, ডিফেন্সিভ রোল প্লে করছেন। তো এই খেলাটি কিন্তু চলছে বেশ কয়েকদিন থেকেই, এবং এইটি জাতীয় বিরক্তি উৎপাদন করছে। আমি এই টার্মটি ব্যবহার করছি, জাতীয় বিরক্তি। কারণ যখন আপনি আপনার প্রতিপক্ষকে অমার্জিত, অশিষ্ট, অভব্য, অসভ্য, অগ্রহণযোগ্য ভাষায় সারাক্ষণ আক্রমণ করতে থাকবেন, তখন একটি পর্যায়ে মানুষ সেইটিকে আর ভালোভাবে নেয় না। এমনকি সেই দলের বিরোধী যারা, সেই দলের হেইটার্স যারা, তারাও কিন্তু সেটিকে আর ভালোভাবে নেয় না একটি পর্যায়ে। এটি হিউম্যান সাইকোলজি। তো তাদের প্রতি মানুষের এক ধরনের সহানুভূতি তৈরি হয়, উল্টো বিপরীতটি ঘটে। যে উদ্দেশ্যে কেউ করে প্রতিপক্ষকে আক্রমণ, ক্রমাগত বিরতিহীন, তো উল্টো ফল দেয়। এটি অনেক সময় ঘটেছে। তো যেটি বলছিলাম, মাঠে ময়দানে যখন এই অবস্থা, তখন গত রাতে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে। তো সেই পোস্টটি সংক্ষিপ্ত, কিন্তু অনেক কথা বলছে, শর্ট বাট কম্প্রিহেন্সিভ। এবং তিনি সেই পোস্টটি লিখেছেন ইংরেজিতে, ঝরঝরে ইংরেজি, চমৎকার, দারুণভাবে বোঝাতে চেয়েছেন তিনি যা বোঝাতে চেয়েছেন। তো তার পোস্টটি আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রিয় দর্শক শ্রোতা, আমাকে যারা দেখছেন এবং শুনছেন। তো তার আগে আরেকটি বিষয় এখানে বলে নেওয়া ভালো। আমরা দুই একটি এরকম ডিবেটের কথা, এই ভালো কথা, এই পোস্টে ডিবেট করবার জন্য তারেক রহমানকে চ্যালেঞ্জ করেছেন শফিকুর রহমান সাহেব, আহ্বান করেছেন বলাই ভালো। আসলে তিনি একটি জাতীয় পর্যায়ের উন্মুক্ত স্থানে একটি ডিবেট চান তারেক রহমানের সঙ্গে, এই ইচ্ছা শফিকুর রহমান সাহেব ব্যক্ত করেছেন। তো এই ওপেন ডিবেটের আসলে কোনো ফলাফল আছে কিনা, আমরা একটু ঘুরে আসব বহির্বিশ্বের অন্যান্য দেশে, অ্যাডভান্স কান্ট্রিগুলোতে এরকম নজির আছে কিনা। তো আমরা সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের কথা এখানে বলবো। যুক্তরাষ্ট্রে এটি অত্যন্ত জনপ্রিয় এবং সুপ্রতিষ্ঠিত একটি রেওয়াজ, প্রেসিডেন্সিয়াল ডিবেট, রাষ্ট্রপতি পদপ্রার্থীদের মধ্যে নির্বাচনী বিতর্ক। এবং সেইটি টিভিতে হয় সরাসরি, কোটি কোটি মানুষ সেটি দেখেন, এবং সেইটি ভোটের ফলাফলে গেম চেঞ্জার হিসেবে কাজ করে অনেক সময়। আমরা সাম্প্রতিক কালে যদি যাই 2020-এর দিকে, 2020-এ ডোনাল্ড ট্রাম্প বাইডেনের সঙ্গে তার ডিবেট হয়েছিল, এবং সেই ডিবেটে ডোনাল্ড ট্রাম্প ছিলেন অত্যন্ত আক্রমণাত্মক, অ্যাগ্রেসিভ ছিল তার বক্তব্য, এবং মধ্যপন্থী ভোটাররা এই বক্তব্য ত্যাগ করেছেন, এবং ফলাফল ভালো হয়নি। আমরা জানি গেম চেঞ্জার হিসেবে কাজ করেছিল, ফলাফল ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যায়নি। তো এটি হলো সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের উদাহরণ। যুক্তরাজ্যের কথা যদি বলি, সেখানে হয় প্রাইম মিনিস্টারিয়াল ডিবেট, এবং সেইটি আয়োজন করে সাধারণত বিবিসি, আইটিভি, স্কাই নিউজ, এরা আয়োজন করে এগুলো। তো সেখানে 2010-এর কথা যদি বলি, 2010-এর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের আগে সেখানে ডিবেট হয়েছিল, টিভি ডিবেট। সেখানে লেইবার থেকে ডিবেটে অংশগ্রহণ করেছিলেন গর্ডন ব্রাউন, কনজারভেটিভ পার্টি থেকে ডেভিড ক্যামেরন,
এবং লিবারাল ডেমোক্রেটের পক্ষ থেকে নিক ক্লেগ। তো এই তিনজন ডিবেট করেছিলেন। নিক ক্লেগের ডিবেট মানুষের মনে রেখাপাত করেছিল, যুক্তরাজ্যের ভোটারদের মনে রেখাপাত করে সেই ডিবেটের ভাষার সঙ্গে, বিষয়বস্তুর সঙ্গে ভোটাররা বেশি রিলেট করতে পারেন এবং রাতারাতি সেইটি ভয়াবহ রকমের ইম্প্যাক্ট ফেলে। লিবারাল ডেমোক্রেটরা হঠাৎ করে জনপ্রিয় হয়ে ওঠেন নিক ক্লেগের ডিবেটের কারণে, এবং ফলাফল ছিল সেই সাধারণ নির্বাচনের ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই পায়নি, কারণ নিক ক্লেগের এই লিবারাল ডেমোক্রেট পার্টি জনপ্রিয়তার দিক থেকে কনজারভেটিভ এবং লেবারকে প্রায় ছুঁয়ে ফেলেছিল, এমন একটি অবস্থা। সেই জন্যে দুটো দলের কোনোটি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, না পাওয়ার কারণে জোট সরকার হয়েছিল, কনজারভেটিভ থেকে ডেভিড ক্যামেরন এবং লিবারাল ডেমোক্রেট থেকে নিক ক্লেগ। জোট সরকার হয়েছিল, পার্লামেন্ট হাং হয়েছিল এবং ফলাফল হয়েছিল ডেভিড ক্যামেরন হয়েছিলেন কনজারভেটিভ থেকে প্রধানমন্ত্রী, আর ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছিলেন নিক ক্লেগ, লিবারাল ডেমোক্রেট। তো এই ছিল সেই ডিবেটের ফল কিন্তু এটি। আর তখন মিডিয়ায় একটি টার্ম সৃষ্টি হয়েছিল এই জন্যে, সেই টার্মের নাম ছিল ক্লেগ মেনিয়া, অর্থাৎ একজন নিক ক্লেগ মানুষের মধ্যে মেনিয়া তৈরি করেছে, ফ্যাসিনেশন তৈরি করেছে, অবসেশন তৈরি করেছে তার বিষয়। তো ডিবেটগুলো এরকম গুরুত্বপূর্ণ হতে পারে নির্বাচনে। ফ্রান্সেও যদি ফ্রান্সের কথা ধরি, তাহলে সেখানে ফেডারাল প্রেসিডেন্সিয়াল ইলেকশনের দ্বিতীয় রাউন্ডের আগে ফ্রান্সে সেখানে কিন্তু ডিবেট হতেই হয়, সেটি অনিবার্য এবং ফলাফলকে প্রভাবিত করে। এবং সেটি দেখা গিয়েছে 2017 এবং 22-এ লে পেন এবং ম্যাক্রনের মধ্যে যে ডিবেট হয়েছিল, সেখানে লে পেন ডিবেটে দুর্বল ছিলেন, তো সুবিধা করতে পারেননি, জনপ্রিয়তা গিয়েছে ম্যাক্রনের দিকে। তো এই ডিবেটগুলো চমৎকার ভূমিকা রাখে এবং গণমানুষ এটির প্রতি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে থাকে এবং তারা রিলেট করতে পারে, তারা বুঝতে পারে একজন নেতা, একটি দল তাদের জন্য কি চাইছে, সেই বক্তব্য কিন্তু ফুটে ওঠে। এবং সেই ডিবেটের বাইরে গিয়ে তারা এর বিরুদ্ধাচরণ করতে পারে না, এর বিরুদ্ধে কাজ করতে পারে না, এইটি হয়। কিন্তু অন্যান্য দেশের কথায় আর গেলাম না, জার্মানিতেও একই অবস্থা, জার্মানিতেও ডিবেট হয়, চ্যান্সেলর প্রার্থীদের মধ্যে হয়। অ্যাঞ্জেলা মার্কেল গত কয়েক টার্মে দেখা গিয়েছে অ্যাঞ্জেলা মার্কেল শুধু ডিবেটের কারণে এগিয়েছিলেন বরাবরই। অস্ট্রেলিয়াতে হয়, তো সব জায়গায় হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার ডিবেট হয় অস্ট্রেলিয়াতে। কানাডাতে হয় ফেডারেল নির্বাচনের আগে, ফরাসি এবং ইংরেজি ভাষায়। তো আর এগুলো চমৎকার ভূমিকা রাখছে আসলে। তো সেই জন্যেই বাংলাদেশে যদি এমনটি হতে পারে, যেমনটি ডাক্তার শফিকুর রহমান চাইছেন, উন্মুক্ত স্থানে তারেক রহমান সাহেবের সঙ্গে তিনি একটি ডিবেট চাইছেন। তো এবার শেয়ার করব তার ডিবেটে তিনি কি বলেছেন, প্রিয় দর্শক শ্রোতা। তিনি অ্যাড্রেস করেছেন, ডিয়ার অনারেবল তারেক রহমান, শ্রদ্ধেয় তারেক রহমান সাহেব, legitimacy comes only from a free and fair election. বৈধতা আসে শুধুই একটি দারুণভাবে অনুষ্ঠিত চমৎকার একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য থেকে। Without fairness and public trust, no result can command the confidence of the people. ফেয়ারনেস এবং পাবলিক ট্রাস্ট ছাড়া, অর্থাৎ বৈধতা বা নিরপেক্ষতা এবং জনগণের বিশ্বাস ছাড়া কোনো ফলাফলই আসলে জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না। আফটার দ্য জুলাই রেভলিউশন, we owe it to our young people to show that politics can be civil and non-confrontational. After the July Revolution, জুলাই বিপ্লবের পর, we owe it to our young people to show, আমাদের এই দায়টি আছে আমাদের তরুণ প্রজন্মের কাছে দেখাবার জন্যে, এই দায় আছে, আর সেটি হলো পলিটিক্স ক্যান বি সিভিল, রাজনীতি হতে পারে সভ্য, অ্যান্ড নন কনফ্রন্টেশনাল, অর্থাৎ যুদ্ধমদেহী না, অহিংস। লেট আস স্ট্যান্ড বিফোর দ্য মিডিয়া অ্যান্ড পাবলিক স্ক্রুটিনি, চলুন আমরা মিডিয়া, গণমাধ্যম এবং লোকের স্ক্রুটিনি কিংবা লোক আমাদের যাচাই করতে পারে, পড়তে পারে এমন সিস্টেমের মধ্যে আমরা চলে আসি। অ্যান্ড সেট দ্য স্ট্যান্ডার্ড ফর ফিউচার গভর্নেন্স, এবং ভবিষ্যৎ শাসনের জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করি, একটা মানদণ্ড স্থাপন করি। হুইচ ইজ ওপেন টু ক্রিটিসিজম, যা কিনা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, অর্থাৎ লোক সমালোচনা করতে পারবে, আমাদের কোনো সমস্যা নেই করলে। ওপেন টু ক্রিটিসিজম, অ্যাকাউন্টেবল অ্যান্ড ট্রান্সপারেন্ট, জবাবদিহিতামূলক এবং পরিষ্কার, স্বচ্ছ। নাও দ্যাট ইউ হ্যাভ লঞ্চড ইউর প্ল্যান, আপনি যেহেতু আপনার পরিকল্পনা প্রকাশ করেছেন, I invite you to join me on a public platform
ফর আ লাইভ ডিসকাশন। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি একটি জনফোরামে, জনপরিসরে, পাবলিক প্ল্যাটফর্মে একটি লাইভ ডিসকাশনের জন্য আমার সঙ্গে, where we can present our respective manifestos to the nation and let the people decide, যেখানে আমরা উপস্থাপন করতে পারি আমাদের নিজ নিজ লক্ষ্য, উদ্দেশ্য, ইশতেহার জাতির কাছে, এবং লোককে সিদ্ধান্ত নেবার সুযোগ দিতে পারি। লেট আস বিগিন আ নিউ চ্যাপ্টার ফর বাংলাদেশ। চলুন আমরা বাংলাদেশের জন্য নতুন একটি অধ্যায় উন্মুক্ত করি, where we all commit to respecting the will of the people, যেখানে আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ হই লোকের ইচ্ছেকে সম্মান দেখাতে। চমৎকার! আমি ইমপ্রেসড, এত সুন্দর ঝরঝরে ইংরেজিতে, অল্প কথায়, শর্ট বাট কম্প্রিহেন্সিভ, ছোট গল্পের মতো। আমরা যখন একটি সুলিখিত ছোট গল্প পড়ি, শর্ট স্টোরি, তখন গল্পটি শেষ হয়ে যায়, কিন্তু আমাদের আফসোস থেকে যায় যে আরও তো কিছু হতে পারতো, আর কি হতে পারতো, এরকম একটি চিন্তা আমাদের মধ্যে কাজ করে। ঠিক এরকম একটি পোস্ট। চমৎকার, চমৎকার। তো এখন কথা হলো, তারেক রহমান সাহেব এই ডিবেটে রাজি আছেন কিনা। তো এইটি বিএনপির পক্ষ থেকে চাইলে তারা উড়িয়ে দিতে পারেন যে শফিকুর রহমান বলেছেন তো কি হয়েছে, তিনি বললেই আমাদের ডিবেটে যেতে হবে কেন, এমন একটি চিন্তা বিএনপি করতেই পারে, তারেক রহমান সাহেবও করতে পারেন। কিন্তু এইটির সুদূর প্রসারী একটি ফল আছে, যেটি নেতিবাচক হয়ে দাঁড়াবে একসময় বিএনপির জন্যে। তাই বিএনপির জন্য এবং ইন পার্টিকুলার তারেক রহমান সাহেবের জন্য এইটি হবে একটি চমৎকার সিদ্ধান্ত, শফিকুর রহমান সাহেবের এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা এবং শফিকুর রহমান সাহেবকে ইন্টেলেকচুয়ালি মোকাবেলা করা। তাদের নিজস্ব ম্যানিফেস্টো, যেটা তারা ইতিমধ্যে প্রকাশ করেছেন, সেইটির উপর ফার্দার আলোচনা, কিংবা কোনো পয়েন্ট নিয়ে প্রশ্ন উঠলে নিজেদের জায়গাটিকে সেভাবে জাস্টিফাই করা, ফাইট করা, নিজের কথাগুলো নিয়ে স্ট্যান্ড করাবার চেষ্টা করা। তো এই চেষ্টা তারা করতে পারেন, তাদের জন্য একটি সুযোগ হবে। এবং আমাদের দেশেও আমি মনে করি আমরা অনেক কিছু এই নতুন বাংলাদেশে, জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে নতুনভাবে করতে চাইছি। তো এই বিষয়টা আমাদের একটি সুযোগ এনে দিতে পারে। বাংলাদেশেও আমরা প্রাইম মিনিস্টারিয়াল ডিবেট চালু করতে পারি, এবং যেটি আগামী প্রজন্মের জন্য, ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য, ভবিষ্যতের সরকারগুলোর জন্য একটি স্ট্যান্ডার্ড সেট করবে। এবং আমরাও সেই অ্যাডভান্সড কান্ট্রিগুলোর দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে এগুলো। কোটি কোটি মানুষ টিভিতে দেখবে। ইতিমধ্যে তারেক রহমান সাহেবের টিভিতে বক্তব্য দেবার কথা আছে। তো সেই বক্তব্য তো দুই পার্টিকে নিয়েই হতে পারে। জামায়াত নেতা শফিকুর রহমান সাহেব আসতে পারেন, তিনি এইভাবেই বলেছেন যে আমাকে আপনি মিট করুন পাবলিক ডিসকাশনে। সো তিনি জামায়াতকে নেতৃত্ব দেবেন, আর বিএনপি থেকে তারেক রহমান সাহেব বিএনপিকে নেতৃত্ব দেবেন। তো এটি হতে পারে, আর দেশের মানুষ এটি অ্যাপ্রিসিয়েট করবে, এবং দেশের মানুষ সহজেই সব কিছু বুঝতে পারবেন, এবং বিশেষভাবে এটি সুইং ভোটারদের সাহায্য করবে। সুইং ভোটার বড় ফ্যাক্টর এটি এখন বাংলাদেশে। তো সবসময় দেখা গিয়েছে ডিবেটগুলো সুইং ভোটারদের দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আর এই সুইং ভোটগুলো গেম চেঞ্জার হিসেবে কাজ করে। সো বাংলাদেশেও সেটি ঘটতে পারে। এখন শফিকুর রহমান তার সদিচ্ছা ব্যক্ত করেছেন, তারেক রহমান সাহেব যদি হ্যাঁ বলেন, অ্যাগ্রি করেন, বিষয়টি ঘটতে পারে, এবং বাংলাদেশের মানুষ নতুন কিছু প্রত্যক্ষ করতে পারে নিজের দেশের ভিতরে। অন্তত বাইরেরগুলো আমাদের জানা আছে, বাট আমাদের দেশে সেটি হয়নি। তো এইবার হতে পারে, চমৎকার একটি সুযোগ এসেছে। আর এই জন্য আমি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানকে হোল হার্টেডলি অভিনন্দন জানাচ্ছি, সর্বান্তকরণে, এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রত্যাশা করছি বিএনপি এবং তারেক রহমান তার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। যদি না করে, তাহলে নেতিবাচক ফলাফল হবে, এটি ভালোভাবে লোকেরা নেবে না, এবং এইটি আগামী দিনেও বিএনপিকে লোক কথা শোনাবে যে তারা এমন একটি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি, এবং না করার কোনো কারণ দেখি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।